আজ আমরা কথা বলবো এমন একটি সিনেমা নিয়ে যা শুধু একটি গল্পই নয়, এটি হাজার শিশুর বাস্তবতার প্রতিচ্ছবি। এই সিনেমার নাম তারে জমিন পার, যেখানে এক ছোট্ট ছেলে ঈশান পৃথিবীকে দেখে একটু ভিন্ন চোখে, কিন্তু সমাজ কি মেনে নেয় এই ভিন্ন? মা বাবার রাগ, শিক্ষকের অবহেলা আর বন্ধুদের ব্যঙ্গ। কিন্তু ঠিক তখনই আবির্ভাব হয় একজন চিত্রকলার শিক্ষক রাম শঙ্করের। ঈশান সাধারণ নয়, সে বিশেষ। সে ডিসলেক্সিয়ায় আক্রান্ত, কিন্তু তার কল্পনার রঙে সে তৈরি করতে পারে এক অনন্য জগৎ। আজকের গল্পের প্রধান চরিত্র হলো ঈশান, আর সে ডিসলেক্সিয়ায় আক্রান্ত হওয়ার দরুন আর 5টা বাচ্চা তার বয়সে যে কাজগুলো খুব সহজে করতে পারে, সেই কাজগুলোই তার জন্য অনেক বেশি কঠিন। ঈশান স্বভাবত খুব কৌতূহলী হলেও সে তার বয়সের বাচ্চারা যে কাজগুলো খুব সহজে করতে পারে তা সে নিজে পারে না, এবং তার আত্মপ্রকাশ করার ক্ষমতাও কম। এই কারণে সে সকলের থেকে আলাদা, নিজের জগৎ নিয়ে ব্যস্ত থাকে। খেলাধুলা করার সময় বল থেকে গড়ানো ঝগড়ায় বাসায় বাবার হাতে মার ঈশানকেই খেতে হয়, কেননা কোথাও যেন ঈশান তার মনের কথা কারো কাছ অবধি পৌঁছাতে পারছে না। এই নিয়ে দুইজনের মধ্যে মারামারি হলে সেই বড় ছেলের মা এবং সেই ছেলে ঈশানের বাসায় বিচার দেয়, এবং সেই বিচারে ঈশানের পক্ষ থেকে কোনো কথা না শুনে তার বাবা উল্টো তাকেই থাপ্পড় লাগায়। পড়া বুঝতে না পারায় ক্লাসের টিচার যখন তার উপর চেল্লাচিল্লি করে, তখন সে শিক্ষকেরই নকল করে এবং তাকে এজন্য ক্লাস থেকে বের করে দেওয়া হয়। তবে এটা ঈশানের জন্য কোনো বড় বিষয় নয়, কেননা তাকে বেশিরভাগ সময় ক্লাস বাইরে থেকেই করতে হয়। ঈশানের স্কুলের টিচার্স প্যানেল তার বাবা মাকে ডেকে এনে সাজেস্ট করে যে ঈশানের এই স্কুলে পড়া আর বোধহয় সম্ভব হবে না, তাকে উচিত বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের স্কুলে ভর্তি করানো। ঈশানের বাবা তার প্রভাবকে কাজে লাগিয়ে বছরের মাঝখানেই একটি সুনামধন্য বোর্ডিং স্কুলে ঈশানকে ভর্তি করানোর ব্যবস্থা করে ফেলে। কিন্তু ছোট ঈশান কোনোভাবেই তার পরিবারকে রেখে বোর্ডিং স্কুলে যাবে না। এ নিয়ে খাবার টেবিলে তার বাবার সাথে তর্ক হয় এবং সে উঠে চলে যায়। তার পরিবারকে রেখে এত দূরে চলে যেতে হবে এই ভেবেই ছোট্ট ঈশান স্বপ্ন দেখলো তার মা তাকে ট্রেনে উঠিয়ে দিয়ে নিজে কোথায় যেন হারিয়ে যাচ্ছে, এবং সে ঘুম থেকে উঠে খুব কান্না করে, এবং এই দেখে তার মা তাকে সান্ত্বনা দেয়। আমরা এই দৃশ্যে প্রণামধন্য এক বোর্ডিং স্কুল দেখতে পাই, যেখানে ঈশানকে পাঠানো হবে, কিন্তু দেখে তো মনে হচ্ছে এরা যুদ্ধের মহড়া নিচ্ছে। ঈশানকে সেই স্কুলে ভর্তি করিয়ে দিয়ে তার সপরিবার নিজ নিজ বাসায় চলে যায়, তাকে এখানে রেখে, এবং এটি তার জন্য খুবই মানসিক অবসাদগ্রস্ত, কেননা সে এমনিতেই যোগাযোগ করতে দুর্বল। তার মধ্যে নতুন একটি পরিবেশে তাকে খাপ খাইয়ে নিতে হবে, তাও আবার পরিবারের সাপোর্ট থেকে পুরো আলাদা হয়ে। ঈশান এই বোর্ডিং স্কুলে এসে তার পুরনো জীবন অনেক মিস করছিল, এবং এই পরিবেশে সকলের থেকে নিজেকে সে আলাদা করে রাখতো, এবং তার ভেতরে এক অজানা ভয় কাজ করত। স্কুল পরিবর্তন করলেও ঈশানের কোনো সমস্যাই সমাধান হয়নি। যে তার আগের জীবনটা যেরকম দোজগের মতো ছিল, তার এই স্কুলের জীবনটাও অনেকটাই হেলের মতোই হয়ে আছে। কেননা সমস্যা তার স্কুলে নয়, সমস্যা তার থট প্রসেসে। সে কিভাবে সহজ সহজ বিষয়গুলো প্রসেস করে তার ভেতরে নেয়। সে আর 5টা বাচ্চার মতো সবকিছু তার বয়স অনুযায়ী বুঝতে পারে না। তার ক্লাসের একটি ছেলের সাথে তার বন্ধুত্ব হয়ে যায়, তার নাম হলো আমান, এবং সেও শারীরিক প্রতিবন্ধী, তাই দুজনের মধ্যে খুব সহজেই যোগাযোগ হতে পেরেছে। ঈশান পড়া বুঝতে না পারে সে আর বোঝার চেষ্টাও করে না। ঈশান ক্লাসে অমনোযোগী থাকে, এবং তার এই অমনোযোগী থাকার বিষয়টা তার ক্লাসের ড্রয়িং টিচার বুঝে যায়, এবং সে তাকে পড়া জিজ্ঞেস করে, কিন্তু সে বলতে পারে না। পড়া বলতে না পারায় ক্লাসের টিচার তাকে খুব মারে। ঈশানের ইচ্ছে করছিল ছুটে সবকিছু ফেলে চলে যেতে, কিন্তু সে পারেনি। করে বলছিল যে আমি আর সবার মতো না, আমি সবার মতো সহজ নিয়ম মানতে পারি না। কিন্তু পিটি টিচার তার প্যারেড করার সময় তার বাঁকা বাঁকা অঙ্গভঙ্গি এবং হাঁটা দেখে তাকে বলে, এটা কি স্কুলের পিটি হচ্ছে নাকি বিয়ে বাড়ির নাচ? ক্লাস করার সময় ঈশানের মনে হচ্ছিল ব্ল্যাকবোর্ডে লেখা অক্ষরগুলো নিজে নিজেই ভেসে আকাশে চলে যাচ্ছে, কেননা সে একই রকম দেখতে অক্ষরগুলোর মধ্যে তফাৎ বোঝে না, যেমন বি, ডি। ঈশান সবকিছুর উপর প্রচন্ড বিরক্ত, কেননা সে কিছুই বুঝতে পারছে না এবং কেউ তাকে বোঝার চেষ্টা করছে না। তার বয়সের বাচ্চারা অনেক সহজে যে কাজগুলো করতে পারে সেগুলো ঈশান পারে না, এজন্য ঈশান ব্ল্যাকবোর্ডে মাথা ঠুকতে শুরু করে।
ঈশানের এখনই করছে যদি সে পারতো সবগুলো বই ছিঁড়ে ফেলতে এবং সেই বিরক্তি থেকে সেই বইগুলো ক্লাসের বোর্ডে নিক্ষেপ করতে। সে নিজেকে বারবার প্রশ্ন করছে যেটা আর 5জন ছেলে মেয়ে তার বয়সে সহজেই করতে পারে সেই কাজগুলো সে কেন পারে না, তার কিসের কমতি, সে কেন পিছিয়ে। ঈশান তার সব বই ছিঁড়ে ডাস্টবিনে ফেলে দেয় যেন সেগুলোর আর তার জীবনে কোনো প্রয়োজন নেই। ঈশান কল্পনা করে যে বইয়ের অক্ষরগুলো তাকেই যেন আক্রমণ করছে এবং তাকে যে কোনো উপায়ে সেগুলো থেকে বাঁচতে হবে, কেননা সে এমনিতেও পড়াশোনা থেকে দূরেই থাকতে চায়। কিন্তু এইদিকে ঈশানের এই উদ্ভট আচরণ দেখে তার আশেপাশের শিক্ষার্থীরা যেরকম মজা নিচ্ছে সেই সাথে তাল মিলিয়ে বাড়ছে শিক্ষকদের বিরক্তি। ঈশান কোনোভাবেই তার এই জীবন নিতে পারছে না, সে একেবারে ভেঙে পড়েছে। সে ভাবছে তার মা বাবা তাকে শাস্তি দেওয়ার জন্যই তাকে এই জীবনে পাঠিয়েছে। এই জায়গাতে কোনো ভালো মানুষ আসে না। বাবা মা যখন বেশি বিরক্ত হয়ে যায় তখন তারা তাদের অন্যদিকে ঈশানের পরিবারও বুঝতে পারছে না তাদের দুই ভাইয়ের মধ্যে কেন এত তফাৎ। বড় ভাই সব বিষয়ে সব শ্রেণীতে প্রথম, আর দ্বিতীয় ছেলে কোনো ক্লাসেই ঠিকমতো পাশ করে বেরোতে পারছে না। ঈশানের পরিবার তার সাথে দেখা করতে বোর্ডিং স্কুলে এসেছে, কিন্তু সে কারোর সাথে কথা না বলে রুমে ঢুকে রুম লক করে দিয়েছে। এক পর্যায়ে সে তার বড় ভাইয়ের সাথে কথা বলতে রাজি হয় এবং বড় ভাই তাকে বোঝায় এই পরিবেশের সাথে ধীরে ধীরে। ঈশান দূর থেকে তার বাবা এবং বড় ভাইয়ের টেনিস খেলা দেখে এবং সেভাবে তারা এরকম একটা ছেলে চেয়েছে যা তারা বড় ছেলে হিসেবে পেয়েছে, কিন্তু ছোট ছেলে তাদের কোনো ইচ্ছেই পূরণ করতে পারে না, তাদের মাথা সবসময় নিচু। এখন আর ঈশান কোনোভাবেই এ জীবন রাখতে চায় না। সুইসাইড করার জন্য বারান্দায় একটি উঁচু জায়গা বেছে নেয় এবং সুইসাইড করার কথা ভাবছিল, ঠিক সে মুহূর্তেই হঠাৎ সে শুনতে পায় কে যেন ঈশান ঈশান বলে ডাকছে। সে পিছনে ঘুরে দেখে তার সে একমাত্র বন্ধু আমান তাকে ফেরাতে এসে দ্রুত হাঁটতে যায় এবং সে নিজেই পড়ে যায়। এ দেখে ঈশান তাড়াতাড়ি নেমে আসে। ঈশানের বন্ধু আমান বলে তাদের আগের ড্রয়িং টিচার সে চলে গেছে এবং তার জায়গায় রাম নামে এক নতুন চারুকলার শিক্ষক আসবে। আশা করা যায় যে সে আগের শিক্ষকের চেয়ে ভালোই হবে, কেননা তারা সবচেয়ে খারাপটা ইতিমধ্যে দেখে। আমির খান, যে কিনা এই ছবিতে চারুকলা শিক্ষক রামের চরিত্রে অভিনয় করছে, সে জোকারের বেশে তার গ্র্যান্ড এন্ট্রি নেয় এবং সকল বাচ্চাদের মধ্যে হেসে খেলে কৌতুক বলে তাদের খুব কাছে চলে যায়। সব বাচ্চারা ভাবছিল আজকের দিন কি আগের মতোই হবে, আগের শিক্ষকের মতোই কি এই শিক্ষক হবে যে ভুল করতে করতেই আমাদেরকে সুযোগ দিবে না, মারধর করবে। কিন্তু রাম স্যার তাদের এই ভুল ধারণা ভেঙে দেয়। রাম স্যারের চরিত্রটা এখানে এতটা হাস্যোজ্জ্বল যে তাকে দেখে সব বাচ্চারা তাদের ক্লাসের পড়াশোনার চিন্তাও ভুলে যায়। আমির খান যেহেতু একটা এমন স্কুলে শিক্ষকতা করত যেখানে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদেরকে পড়াশোনা করানো হতো, তাই সে খুব ভালো করেই জানে বাচ্চারা একজনের শিক্ষকের কাছ থেকে কি আশা করে এবং তাদের সাথে কেমন ব্যবহার করলে তাদের মনের ভিতর প্রবেশ করা যাবে। প্রথম দিন রাম স্যার ক্লাসের সকল ছাত্রকে বলে, তোমাদের আজকে কোনো নির্দিষ্ট হোমওয়ার্ক নেই, তোমাদের যা ইচ্ছে হয় আঁকো, যা ইচ্ছে হয় করো। কিন্তু সেখানে ঈশান কোনো কিছু না করে চুপচাপ তার ক্লাসে বসে থাকে এবং তার কথারও কোনো উত্তর দেয় না। রাম স্যার তার ক্লাসের বাচ্চাদের আঁকা ছবিগুলো নিয়ে সে টিচার্স কেবিনে চলে যায় এবং সে সেগুলো খুব যত্ন করে রাখতে চায়, কিন্তু অন্য শিক্ষকরা বলে এগুলো রাখার কি কোনো দরকার আছে, এগুলো ফেলে দিন, আগের শিক্ষক তো কখনোই এগুলো আনতো না। তখন স্যার মনে মনে ভাববে যে আগে বাচ্চারা আসলেই কি অসহ্যকর এক লোকের পাল্লায় পড়েছিল যার কাছে বাচ্চাদের আবেগের কোনো দাম নেই। আপনি তো আগে এমন একটা স্কুলে ছিলেন যেখানে প্রতিবন্ধী বাচ্চাদের পড়াশোনা করানো হয়, তাই না? কিন্তু সেই স্কুলে আপনি নিয়ম কানুন না মেনে চললেও আমাদের স্কুলের নিয়ম কানুন অনেক কড়া এবং সেটা আপনাকে মেনে চলতেই হবে। সিন কাট হয় এবং রাম স্যারকে আমরা ঈশানের একমাত্র বন্ধু আমানের সাথে কথা বলতে দেখি এবং আমান জানায় স্যার ও এরকম অমনোযোগী হয়ে থাকে তার কারণ হচ্ছে ও পড়াশোনা বোঝে না এবং সব কয়টা বিষয়ে ফেল করে এবং সব স্যারের থেকে খুব বকাঝকা শুনতে হয়, এজন্য সে সবার থেকে দূরে দূরে থাকে। স্যার ঈশানের খাতাগুলো খুলে খুলে দেখে যে তার কোথায় ভুল হচ্ছে এবং তার সমাধান হিসেবে সে নিজে কি করতে পারে এবং সে তার খাতাগুলো দেখার সময় সবগুলো ভুলের মধ্যে একটা প্যাটার্ন খুঁজে পায়, যে প্যাটার্নটাই সাহায্য করে তাকে ওভারকাম করতে, সমস্যাগুলো কাটিয়ে উঠতে। রাম স্যার তার বান্ধবীর কাছে তার বর্তমান স্কুলের শিক্ষকদের নিচু মন মানসিকতা নিয়ে দুঃখ প্রকাশ করেন এবং বলে কেন মানুষ নিখুঁতের পেছনে ছোটে এবং ছোট ছোট খুশির মুহূর্তগুলো হারিয়ে ফেলে। রাম স্যার একটি এনজিওতে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদেরকে নিয়ে একটি প্রোগ্রাম করছেন যাতে তারা সকলের মাঝে নিজেকে স্বাভাবিক বলে মনে করতে পারে এবং তারা যদি সকলের থেকে দূরে থাকে
তাহলে তাদের সমাজে স্বাভাবিক জীবনে ফিরে যাওয়া আরো বেশি কঠিন হয়ে যাবে। একটি মুদ্রার এপিঠ আর ওপিঠ। ঈশান যেন তার পরিবার থেকে ছিটকে গেছে, কেননা আরই নিজের বড় ভাই পরিবারের নাম উজ্জ্বল করছে বিভিন্ন প্রতিযোগিতা জয় করার মাধ্যমে, আর এইদিকে ঈশান বোর্ডিং স্কুলে থেকেও স্বাভাবিক কোনো কাজই ঠিক মতো করতে পারছে না, কোনো সাবজেক্টে এসে পাশ করতে পারছে না। মিস্টার রাম ঈশানের বাসায় হুট করেই চলে আসেন ঈশানের সমস্যা আরো গভীরভাবে বোঝার জন্য। ঈশানের স্যার তাদেরকে বোঝায় ঈশান একই রকম দেখতে অক্ষরগুলো ঠিকভাবে বুঝতে পারে না, তার কাছে বি ও যেরকম ডি ও একই রকম, তাই সে বি এর জায়গায় ডি লেখে, ডি এর জায়গায় বি লেখে। এরকম ভুল যদি কেউ করে তাহলে তার জন্য সহজ কোনো কিছু বুঝে ওঠাও কঠিন, কেননা সে ভাষার মূল বিষয়টাই বুঝতে পারে না। এদিকে ঈশানের বাবা এই সমস্ত কিছুকে পড়াশোনা না করার বাহানা বলে চালিয়ে দেয়। তখন রাম একটি কোরিয়ান ভাষায় লেখা বক্সের ছবি তার বাবাকে দিয়ে বলে, দেখেন তো আপনি এটা পড়তে পারেন কিনা। ঈশানের বাবাকে রাম স্যার এটাই বোঝানোর চেষ্টা করছিল, আপনি যদি কোনো ভাষার অক্ষরই চিনতে না পারেন তাহলে আপনি পড়াশোনা করবেন কিভাবে। এবং ঈশানের সাথে ডিসলেক্সিয়ার রোগের কিছু উপসর্গও মিলে যায়, যেমন সে একা ঠিক মতো শার্ট পরতে পারে না, কোনো দূরত্ব বুঝতে পারে না, কেউ বল নিক্ষেপ করলে সেই বল ধরতে পারে না। সবকিছু বলার পরে রাম স্যার ঈশানের পরিবারের উদ্দেশ্যে একটি প্রশ্ন ছুড়ে দেয়, আপনারা কি এখন বুঝতে পারছেন ঈশানের বয়সের বাচ্চারা যে কাজগুলো খুব সহজে করতে পারে সেই কাজগুলো তার জন্য করা কতটা কঠিন। ঈশানের বাবা উল্টো স্যারের উপর বিরক্ত হয়ে বলে, তাহলে এই ছেলে দিয়ে আমরা কি করব? সারা জীবন তাকে ঘরে বসিয়ে বসিয়ে খাওয়াবো? এতে আমাদের কি লাভ, সমাজের কি লাভ, তার কি অবদান থাকবে আমাদের প্রতি কোনো? রাম স্যার তার বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চাদের স্কুলের ম্যাডামকে গিয়ে দুঃখ করে বলে, হাতের 5টা আঙ্গুল তো এক হয় না, মানুষ কেন সবগুলো আঙ্গুলকে টেনে এক সমান বড় করতে চায়? তারা দুজনে ভাবতে থাকে, আসলে কি এই শিশুরা সমাজের মূলাধারে ফিরে যেতে পারবে? সমাজ কি তাদের গ্রহণ করবে? ঈশানের বাসা থেকে রাম স্যার যে নোটবুকটি নিয়ে এসেছিল সেটা সে ঈশানকে দেখায় এবং পুরো ক্লাসের সামনে মোটিভেশনাল একটি গল্প বলে যে সমাজে এরকম অনেক ব্যক্তি আছেন যাদেরকে কেউ কোনো মূল্যায়ন করতো না, কিন্তু তারা পৃথিবীকে বদলে দেওয়ার মতো এমন অনেক কাজ করে গেছেন। রাম স্যার যে ব্যাখ্যা, যে সমস্যা বোঝানোর সময় সকলকে বলছিল, তার মধ্যে সে ঈশানের গল্পটাও লুকিয়ে দেয় এবং সে গল্পের ছলে বলে, এরকম সমস্যা অ্যালবার্ট আইনস্টাইনেরও ছিল, সে কে মনে করতো তার আঙ্কেলের উল্টো নাক। এরকম আরো অনেক হাস্যোজ্জ্বল ঘটনা আছে যেটা বরণীয় ব্যক্তিবর্গ পৃথিবীতে এসেছেন এবং তারা পুরো পৃথিবীকেই বদলে দিয়েছেন তাদের সমস্যা থাকা সত্ত্বেও। রাম স্যার তখন জানতে চান, আপনাদের মধ্যে কেউ কি জানে যে লাইট বাল্ব কে আবিষ্কার করেছেন? তখন ঈশান প্রথমবারের মতো পুরো ক্লাসের সামনে একটা সঠিক উত্তর দিতে পারে। সে বলে, টমাস অ্যালভা এডিসন। পৃথিবীতে এরকম কত শত ব্যক্তিবর্গ এসেছেন যাদের হাজারটা সমস্যা নিয়েও তারা এমন কিছু কাজ করে গেছেন যা পৃথিবীকেই বদলে দিয়েছে এবং তারা আজও পৃথিবীর ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা আছেন। স্যার সকলকে বোঝান, এই আক্রান্ত ব্যক্তিবর্গের মধ্যে যারা ইতিহাস করেছেন তাদের মধ্যে এরকমও কিছু ব্যক্তিবর্গ ছিলেন যার মধ্যে অভিষেক বচ্চন একজন, যে ছোটবেলায় ঠিক মতো নিজের নামটাও লিখতে পারতো না, কিন্তু এখন দেখো সে কত বড় শিল্পী। স্যার সকলকে বাইরে খেলা করার জন্য নিয়ে যান এবং বলেন, তোমাদের হাতের সামনে যা কিছু আছে তাই দিয়েই কিছু একটা তৈরি করো। এবং ঈশান মাথা খাটিয়ে একটি নৌকা বানিয়ে ফেলে যা আবার নদীতে ভাসতেও পারতো, যা দেখে সবাই তো অবাক। রাম স্যার প্রিন্সিপালের কাছে যান ঈশানকে আরেকটা সুযোগ দেওয়ার জন্য বলতে, কিন্তু এদিকে তো হয়ে গেছে অন্য ঘটনা। প্রিন্সিপাল সহ সকল শিক্ষকরা চাচ্ছেন ঈশানকে যেন বের করে দেওয়া হয়, কেননা তার মতো একজন অমেধাবী শিক্ষার্থীর স্থান এই স্কুলে নেই। তাকে উচিত বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চাদের স্কুলে ভর্তি করানো। ঠিক তখনই রাম প্রিন্সিপালকে ঈশানের আঁকা ছবিগুলো দেখায় এবং সে যে কতটা মেধাবী তা বোঝায়, কেননা সে মনে করে প্রত্যেকটা শিক্ষার্থী, প্রত্যেকটা মানুষের মধ্যেই একজন গোপন সত্তা থাকে এবং তাকে শুধু বের করে আনাটা প্রয়োজন। সবাই মেধাবী বিভিন্ন দিক থেকে, সবাই যদি একই মেধাবী হয় তাহলে এই পৃথিবী চলবে কিভাবে। এবং রাম স্যার লেগে যান ঈশানকে অক্ষরগুলো চেনাতে, সে যেন ভালো করে ক্লাসে মনোযোগ দিতে পারে এবং সে যেন বুঝতে পারে এবং
ড্রয়িং এর পাশাপাশি যেন সে অন্য বিষয়গুলোতেও ভালো করে, ড্রয়িং এর পাশাপাশি যেন অন্য বিষয়গুলোতেও ভালো করতে পারে। রামসার সকলের জন্য একটি অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেন। সবার মধ্যে এই শিল্প থাকে, কিন্তু বাইরে বের করে আনাটা প্রয়োজন। রামসারের বোর্ডিং স্কুলে ঈশানের বাবা দেখা করতে আসে এবং সে তাকে আশ্বস্ত করে যে ঈশানকে আমরা বোঝাচ্ছি চিন্তা না করতে। তখন তার অঙ্গভঙ্গি দেখে তার বিরক্তি আন্দাজ করে রামসার তাকে একটি ঘটনা বলে। সোলেমান আইল্যান্ডের একটি প্রথা প্রচলিত আছে, সেখানে একদল উপজাতি যখন প্রয়োজনে কোনো গাছকে কেটে ফেলতে চায় তখন তারা সেই গাছকে হাত লাগিয়ে গায়ের শ্রম খাটিয়ে কাটে না। তারা গ্রামের সকল মানুষ জড়ো হয়ে তারা গাছকে বেশ কিছু খারাপ খারাপ কথা বলে এবং সেটা বেশ কিছুদিন চলমান থাকে। তার কিছুদিন পরে দেখা যায় গাছটা এমনিই শুকিয়ে যায়। ঘটনাক্রমে ঈশানের বাবা তখন ঈশানের স্যারের লাগানো সেই অঙ্কন প্রতিযোগিতার পোস্টারটা দেখতে পায় এবং খুব ইমোশনাল হয়ে দেখে তার ছেলেও সেই পোস্টারটি আস্তে আস্তে বোঝার চেষ্টা করছে। আমাদের আশেপাশে এমন অনেক প্রতিভার জন্ম হয়েছে যারা পুরো পৃথিবীটাকেই বদলে দিয়েছে। তাদের চিন্তা ভাবনা ছিল আলাদা, এজন্যই বোধহয় সমাজের ধরাবান্ধা নিয়মে তাদেরকে আটানো যেত না, কিন্তু তাদের নেওয়া সিদ্ধান্তগুলোই একসময় পৃথিবী বদলে দিয়েছে। তারা পৃথিবী জয় করেছে। ছবি আঁকার প্রতিযোগিতা শুরু হয়ে যায়, কিন্তু কোথাও ঈশানকে খুঁজে পাওয়া যাচ্ছে না। প্রতিযোগিতা শুরু হওয়ার কিছুক্ষণ পর ঈশান নিজে থেকেই আসে আর রামসার তাড়াতাড়ি তার হাতে একটি কাগজ দিয়ে তাকে বসিয়ে দেয়। কিন্তু ঈশান যোগাযোগ দক্ষতা ভালো না হওয়ায় সে এত ভিড় দেখে ভয় পেয়ে যায়। তাই সে ভিড় থেকে বের হয়ে গিয়ে একটি গাছের নিচে গিয়ে বসে ছবি আঁকা শুরু করে। সবাই কিছুটা সময়ের জন্য নিজেদের ভেতরের বাচ্চাকে আবার জাগিয়ে তোলে। এতক্ষণ ঈশান তার আঁকা ছবি নিয়ে স্যারের কাছে জমা দিতে চলে আসে। স্যার তো সেই ছবি দেখে একেবারে অবাক। এতক্ষণে মনে হচ্ছে যে ঈশান তার ভিতরের ভয়কে কাটিয়ে তার প্রতিভা দেখানোর একটা সুযোগ পেয়েছে এবং ঈশান লক্ষ্য করলো যে রাম স্যার তাকেই কাগজে এঁকেছেন এবং তারা দুইজন একে অপরের দিকে তাকিয়ে একটি আবেগঘন মুহূর্ত পার করলো। তখনই প্রিন্সিপাল স্যার সবাইকে জানান আজকের প্রতিযোগিতায় যে জয়ী হবে তার ছবি দিয়ে স্কুল ম্যাগাজিনের প্রথম প্রচ্ছদ ছাপানো হবে এবং বিজয়ী হয়ে যায় ঈশান আগস্তি। প্রতিযোগিতার পুরস্কার নেওয়ার সময় রাম স্যারকে ধরে জড়িয়ে কেঁদে ফেলে, কেননা সে জানতো তার এই জয়ের পেছনের সবচেয়ে বড় অবদান হলো স্যার রাম শঙ্কর নিকুম্ভ। স্কুলের প্রধান শিক্ষক ঈশানের মা বাবাকে ম্যাগাজিনটা দেখিয়ে বলে, এক পাতায় আপনাদের ছেলে ঈশান প্রতিযোগিতায় প্রথম হয়ে তার ছবি দিয়ে প্রচ্ছদ বাঁধানো, আর অপর পাতায় ঈশানের নিজের ছবি। ঈশান ছবি আঁকার পাশাপাশি তার সবগুলো বিষয়ে অত্যন্ত ভালো রেজাল্ট করেছে। তার সবগুলো খুঁত কাটিয়ে ওঠে। তার মা বাবা খুবই খুশি হন এবং ঈশানের বাবা রাম স্যারকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে। হয়তো কখনো কখনো আমাদেরকে খুব জটিল হওয়ার দরকার পড়ে না, একটু সহানুভূতি, একটু ভালোবাসাই মানুষের জীবন পরিবর্তন করতে পারে। গল্পের শুভ সমাপ্তি, যেখানে মন পায় আনন্দ, সেটাই হলো গন্তব্য।